সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের আড্ডায় আপনাদের সাথে উপস্থিত রয়েছেন একজন জুলাই যোদ্ধা জনাব মুস্তাফিজুর রহমান। উভয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আড্ডায়। মুস্তাফিজুর রহমান, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি স্যার, আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে যতটা ভালো থাকার কথা ততটা নয়, এটা আমি আমার আলোচনায় বলব। কেন? আচ্ছা, আপনারা যে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন সেটি তো প্রায় ১ বছর পার হয়ে গেল। তো তখনকার কিছু স্মৃতি আপনার কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি। আসলে স্যার, ওই স্মৃতিগুলা একদিকে যেমন ছিল আনন্দের, একদিকে ছিল রোমহর্ষক। আপনি ভালোভাবেই জানেন যে আমি যে কলেজে শিক্ষকতা করি। আর একজন শিক্ষক হিসাবে তখন আমাদেরকে বিশেষ করে আমি যেহেতু মিরপুর এলাকায় থাকি, আপনারা আন্দোলনের সময় জেনেছেন। মিরপুর উত্তরা এই অঞ্চলগুলোতে কিন্তু আন্দোলনের মাত্রাটাও তীব্র ছিল এবং সেই যে হেলমেট বাহিনী, আওয়ামী দোসর বা আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনের নেতারা, তাদের অত্যাচারও কিন্তু এই অত্র অঞ্চলগুলো বেশি ছিল। দেখেন, আমি যেহেতু আগে থেকেই কোন রাজনৈতিক না করলেও এই রাজনৈতিক অনিয়মগুলোর বিরুদ্ধে লেখালেখি করতাম। তা আমার ফেসবুকে অনেক লেখাই এরকম ছিল। সবসময় আমি কি করতাম, যখন খবর পেতাম যে ধরপাকড় হচ্ছে, মোবাইল চেক করা হচ্ছে, ঠিক এই এরকম ভয়ে, ভয়ে আমরা কোনরকম গিয়ে কলেজে যেতাম। এর মধ্যে তো কলেজে ছাত্র আন্দোলন তীব্রতর হয়ে গেল। যেদিন আবু সাইদ মারা গেল, তারপর দিন থেকে তীব্র আন্দোলন শুরু হলো। আমাদের বাচ্চারাও আর ক্লাস করবে না। স্যার, কি করা যায়? কারণ আমিও তো মনে, মনে চাচ্ছি যে এই যৌক্তিক আন্দোলনের সাথে আমিও মাঠে নামবো। তখন বলল, "স্যার, কালকে আমরা ক্লাস করব না।" আমি, "তাহলে কি করা যায়?" বলল যে, "তাহলে আমরা সবাই রাস্তায় নামবো।" তারপরে কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে আসলে যখন নামলাম, আমাদের কিছু কলিগরাও ছিল। কেউ পানি নিয়ে এসেছিলেন, কেউ খাবার নিয়ে এসেছিলেন বাচ্চাদের জন্য। আর আমাদের চোখের সামনে স্যার নির্মুক্ত রক্তটা আমার এখনো আমি নিজের চোখে দেখেছি। এই যে আমাদের আজিমপুরে যে অবস্থাটা হলো, মুখের রক্তাক্ত দেহ পড়ে গেল। পানি বিতরণ করতে, করতে ওখানে আমাদের ফারিয়া মিস ছিলেন। আর অন্যান্য কিছু কলিগরা ছিলেন যারা খাবার এবং পানি দিতে গেলেন। এই দৃশ্যটা দেখার পরে স্যার, আমি একজন শিক্ষক হিসেবে আমি নিজে থাকতে পারলাম না। বাসায় কিন্তু বলি না যে আমি কলেজে যাই, বাচ্চাদের সাথে আন্দোলনে যাই। হঠাৎ, কারণ আমার স্ত্রী এই রাজনৈতিক বিষয়গুলো পছন্দ করতো না এবং এগুলো ফলো করতো না। কিন্তু ফেসবুকে এই বাচ্চাদের উপর অত্যাচার, বাচ্চাদের মৃতদেহ, বাচ্চাদের রক্তাক্ত দেহ, যেভাবে এই বেশিরভাগ সরকার যেভাবে রাস্তায় ফেলে দিয়েছিল, এগুলো দেখার পরে ও পর্যন্ত শিহরিত হয়ে ওঠে এবং আমাকে রাতে বলছে, "চলো না, কালকে আমরা মিরপুর ১০ নম্বরে মিছিল আসছি, সেখানে যাই।" আমাকে আর পাই কে? আমি তো অলরেডি করছি। পরে বললাম, "হ্যাঁ, অবশ্যই।" আর আমার এখনো মনে আছে, আপনি হয়তো আমার ভিডিও দেখেছিলেন। আমি আমার ছোট ৫ বছরের বাচ্চাটাকে আমার কাঁধের উপরে বসিয়ে, মেয়েটাকে হাতে ধরে, আমার ওয়াইফকে বাম পাশে নিয়ে, আমার ফ্যামিলির আরো মেম্বারদেরকে নিয়ে আমি চলে গেছি সেই মিরপুর ১০ নম্বর গোল চত্বর। এবং গোল চত্বরে যখন গোলাগুলি হচ্ছিল, ওইদিন কিন্তু ৪ টি ছেলে মারা যায়। আমাদের ক্যান্টনমেন্টের সহ ৪ টি ছেলে মারা যায়। এবং এই লোমহর্ষক যে প্রত্যেকটা দিন আমাদের গেছে, রাতে ঘুম হতো না, সকালে আবার কখন যে আমরা আন্দোলনে যুক্ত হব। এবং সবচেয়ে বড় কথা হলো, কাকে মানে ভরসা করব? সরকার বিরোধী। সরকারের প্রত্যেকটা রাষ্ট্রযন্ত্র আজকে যে অবস্থায় আছে, তখন তবে আ শেষ সময়ে হোক বা সেই সময়ে হোক, আমি বলব সেনাবাহিনীর যে সাধারণ যারা কি বলে কনস্টেবল পর্যায়ে বা সাধারণ সৈনিক যারা ছিল, তারা কিন্তু শুরু থেকেই ছাত্রদেরকে পূর্ণ একটা সমর্থন দিয়েছে। সেটা আমরা আন্দোলন চলাকালীন বুঝতে পেরেছি। সবচেয়ে বড় কথা তো স্যার, আমরা ৭১ দেখিনি, আমার বয়স হয়েছে ৫২, তো আমাদের দেখার প্রশ্নই আসে না। কিন্তু মানুষ যে যৌক্তিক দাবি অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে, অত্যন্ত সাহসী হয়ে ওঠে, অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ হয়ে থাকে এবং ভুলের ক্ষেত্রে তারা ভয় করে না। সেটা স্যার আমরা ২৪শে জুলাইতে আমরা দেখেছি।
আচ্ছা, আপনার এই কথা থেকে আমরা একটি বিষয় বুঝলাম যে আপনারা যৌক্তিক একটি দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলেন। এটি যেমন সত্য, তেমনি যখন সরকারের পক্ষ থেকে নির্বিচারে গুলি চালিয়ে ছোট ছোট বাচ্চাদের হত্যা করা হচ্ছিল, তখন আপনার স্ত্রীর মতো কিন্তু অনেক ছাত্র ছাত্রীর মা, তাদের মামি, তাদের চাচি, তাদের আত্মীয় স্বজন তারা রাস্তায় নেমে এসেছিল, এবং এই ঘটনাটি কিন্তু তখনকার আন্দোলনের মধ্যে একটি নতুন মাত্রা যুক্ত করেছিল। তা আমি কি ঠিক বলছি এই কথাটি? একদম শতভাগ। আন্দোলনটা তো মানে একটা ভিন্ন মাত্রায় রূপই নেয় তখন। যখন একজন মা তার সন্তানের হয়ে কথা বলতে এসছে। একজন বাবা যে জীবনে কোনোদিন রাজনীতি মঞ্চ বোঝে না। কিন্তু ওই তার পুত্রের ঝাঁঝরা বুক দেখে যখন সে রাস্তায় নেমে এসেছে। একজন শিক্ষক, শিক্ষক হিসাবে সবসময় শুধু পড়িয়েছি। সেখানে আমার চোখের সামনে যখন আমার একজন শিক্ষার্থী, আপনি জানেন আমাদের ক্যাম্বিয়ান কলেজেরও কিন্তু এক শিক্ষার্থী মারা গিয়েছিল। তো এই যে মানে শিক্ষার্থীদের মৃতদেহ এইগুলো দেখে মা, বাবা, তার আত্মীয়স্বজন, শিক্ষক, আপামর জনসাধারণ কোন রাজনৈতিক ত্যাগে নয়। আমরা কিন্তু কোন রাজনৈতিক ত্যাগে যাইনি। আমাদের কাছে মনে হয়েছিল এটা হতে পারে না। আপনারা রাজনৈতিক বিরোধিতা করতে পারেন, যাই করেন। কিন্তু আমার নিরপরাধ বাচ্চা, যে বাচ্চাটা এখন ভোট দেয়নি, এখনো ভোট দেওয়া শিখেনি। ১৩ বছর, ৬ বছর, ৫ বছরের বাচ্চাকে কেন আমার গুলি আসছে? কেন হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হবে? অবশ্যই আন্দোলনের মাত্রা তখনই সাধারণের আন্দোলন হিসাবে এটা। তখন কিন্তু আর শুধুমাত্র ওই ছাত্র কুসুম আন্দোলন ছিল না। এটা তখন একটা অন্যায়ের বিরুদ্ধে সমস্ত আপামর জনসাধারণের আন্দোলন। তাহলে কি আমরা এই কথা বলতে পারি, যদি সরকার ওই সময় ও ধরনের একটি সিদ্ধান্ত না নিত, এইভাবে যদি তারা গুলি না চালাতো, তাহলে আন্দোলনটি হয়তো এক পর্যায়ে গিয়ে স্তীমিত হয়ে যেত? উম এটার তাহলে আমাকে আরেকটু পিছনে ফিরতে হবে আসলে স্যার। যা একটু পিছনে হ্যাঁ। ফিরি আমরা এই ১৫ বছরের ইতিহাসে আমরা যেটা দেখেছি, ক্ষোভ কিন্তু অনেক আগে থেকেই তৈরি হয়েছে। ক্ষোভটা অনেক আগে থেকেই তৈরি হয়েছে। হয়তোবা আমাদের মতো অনেকেই অপেক্ষায় ছিল এই ফ্যাসিবাদ, এই মিথ্যাচারিতা, যে ভোটবিহীন নির্বাচন, অন্যান্য যে বিষয়গুলো আছে যে লুটতরাজ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলো নিয়ে আসলে কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ আগে থেকেই কাজ করছে। কিন্তু ওই যে বেড়ালের গলায় ঘন্টা ঝোলা বেঁধে সেই কাজটা করেছে আমাদের এই প্রজন্মের তরুণরা। হয়তোবা এই ক্ষোভগুলো আগে থেকেই ছিল, তারা এটাকে এক্সিলারেটেড করেছে আমি বলব। হুম? আচ্ছা, পতন তাদের এই অবশ্যম্ভাবী ছিল। আচ্ছা, এক্ষেত্রে আমরা যদি বলি আমাদের অতীত ইতিহাসে ৬২-তে এদেশের ছাত্রদের একটি ক্ষোভ ছিল, ৬৯-এ গণমানুষের ক্ষোভ ছিল, ৭০ নির্বাচনের ক্ষোভ ছিল, তার জন্য ভোট দিয়েছে। যদি ২৫শে মার্চ রাতে পাক হানাদার বাহিনী এইরকম একটি নির্মম হত্যাযজ্ঞ না চালাতো, তাহলে কিন্তু চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একজন সৈনিক নিশ্চয়ই স্বাধীনতা ঘোষণা করতেন না। কখনোই। সেই একইভাবে আমরা কিন্তু বিগত ১০-১৫ বছর যথেষ্ট আন্দোলন দেখেছি, অনেক বড় বড় আন্দোলন দেখেছি। হুম, আপনাদের বয়সী মানুষরা, রাজনৈতিক সচেতন মানুষরা, তারা অনেক আন্দোলন করেছে, কিন্তু সবগুলো আন্দোলনে এক পর্যায়ে গিয়ে কিন্তু থেমে গেছে। যখন সেই স্কুলের মাসুম বাচ্চারা এসে সেই ৭১-এর ২৫শে মার্চের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন, তখনই কিন্তু সেই ক্ষেত্রে সর্বস্তরে মানুষ নেমে আসে। এই দুটো ক্ষেত্রে কি আপনি একটা মিল পাচ্ছেন খুঁজে, বা মিল পেয়েছেন? জি স্যার। আপনার এই কথা বলতে বলতেই আমার এটা স্মৃতিচারণ মনে পড়ে গেল। মাইনুল ইসলাম সরকার আমার আ এক চাচা, মানে আমার আব্বার চাচাতো ভাই। উনি মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন। বেলাবতী যুদ্ধ করেছেন। ঠিক আপনি আজকে যেভাবে বললেন, উনি বললেন যে পাকিস্তান, কারণ আমি তো বললাম আমরা দেখিনি, উনাদের মুখ থেকে একজন মুক্তিযোদ্ধার মুখ থেকে শোনা। যে পাকিস্তানের যে সাঁজোয়া বাহিনী ছিল, পাকিস্তানের যে আর্মস ছিল এবং ওয়ার্লড ওয়াইড তারা যে শক্তিশালী বাহিনী ছিল, সেই বাহিনীর সাথে আমাদের মতো প্রশিক্ষিত সিভিল যেই সৈনিক, অর্থাৎ তারা তো আর্মি ছিল না। আমরা কখনো জয়লাভ করব এটা চিন্তা করতে পারিনি। এটা তখনই হয়েছে। উনার পাকিস্তান যখন নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করেছে, শিশু হত্যা করেছে, ইভেন নারীদের যেভাবে তারা শ্লীলতাহানি থেকে শুরু করে ধর্ষণ করেছে, এইটার যেটা পাপ ওনার কথা,
সৃষ্টিকর্তা থেকে বোধহয় আমাদের মধ্যে একটা শক্তি দিয়েছিল এক হয়ে যাওয়ার। সমস্ত পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ তখন এক হয়ে যাওয়ার এবং আমাদের যে সাহস, লাঠিসোঁটা নিয়ে যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, সেই শক্তিটা তারা পেয়েছিলেন। আমি অবশ্যই এটার সাথে মিল করি। এটা তো আমি কিন্তু কখনোই তুলনা করব না। এটা নিয়ে স্যার আমি কথা বলব। এটা নিয়ে আমি কখনোই তুলনা করব না। যারা এখন এই পরাজিত শক্তি কি করছে, ২৪ এর এই বিপ্লবের সাথে আবার ৭১ কে মুখোমুখি দাঁড় করিয়ে তারা আবার এটাকে ভুল প্রমাণিত বা ফায়দা লুটতে চাচ্ছে। আমি সেই কথায় যাব না। তবে আমি এই দিকটাই নিয়ে খুঁজে পাই স্যার। যে মানুষ যখন কৃতিত্ব পাপ করে, কোন শোষণ যখন কৃতিত্ব পাপ করে, তখন সৃষ্টিকর্তা থেকেই মনে হয় এই ধরনের একটা পরাজয় তাদের জন্য। আসলে ওই যে আপনি যেটা বললেন যে ৭১-কে ২৪-এর মুখোমুখি দাঁড় করিয়েছে, যারা স্বার্থান্বেষী মানুষ তারা এই সুযোগগুলো নেবেই। কারণ আমরা তো ২৪-এ যারা আন্দোলন করেছে বা জীবন দিয়েছে তাদের কারো কাছ থেকে শুনিনি যে তারা ৭১-এর বিরুদ্ধে কোনো ভূমিকা পালন করছে, বরং ৭১-এর মুক্তিযুদ্ধটা যে স্বপ্ন বা প্রত্যাশা পূরণের জন্য হয়েছিল, দেশ স্বাধীন হওয়ার পর কিন্তু আমাদের সেই স্বপ্ন তো পূরণ হয়নি, বরং এই স্বাধীনতার স্বপ্নটাকে কেউ হাইজ্যাক করে নিয়ে গিয়ে দেশটাকে অন্য রাস্তায় নিয়ে গেছে। সেই রাস্তা থেকে দেশটাকে আবার সেই মুক্তিযুদ্ধের সঠিক পথে প্রতিস্থাপন করার জন্য তো এই ২৪-এর আন্দোলন, না হলে তো আন্দোলনের কোনো প্রশ্নই আসতো না, এই ক্ষেত্রটি প্রস্তুত হতো না। তাহলে এই যে মুখোমুখি দাঁড় করানো যে প্রক্রিয়া, সেটিকে আপনারা কি কখনো ধারণ করেন বা আপনারা মনে করেন একটি অপরটির মুখোমুখি অবস্থানে রয়েছে? কখনোই না, কখনোই না স্যার। আমি যদি বলি, আপনি যদি ২৪ এর আন্দোলনটাকে প্রত্যক্ষ করে থাকেন, আমার বয়সী থেকে শুরু করে আমার যে ২, ৪, ৫ বছরের বাচ্চাটা পর্যন্ত তাদের মাথার মধ্যে কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা বাঁধা ছিল। তাহলে ওই স্বাধীনতার শক্তিটাকে নিয়েই কিন্তু তারা মাঠে নেমেছিল। তারা স্বাধীনতার বিরুদ্ধে গিয়ে কিন্তু মাঠে নামেনি। আপনি যেটা বলেছেন, আজকে আমি যদি নাম উল্লেখ করে বলি, ওই সময় যে ডিবি অফিসে যেই আমাদের এই তরুণী ছাত্র নেতারা আটকে ছিল, আটক করে রাখা হয়েছিল, সেই সার্জিস বলেন, নাহিদ ইসলাম বলেন, আর আমাদের সজীব বলেন, তাদেরকে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন একবারও কিন্তু ৭১-এর বিরুদ্ধে কোনো কথা বলতে আমরা দেখি। এটাকে একটা স্বার্থান্বেষী মহল চেষ্টা করছে যে তারা যেহেতু এতদিন যাবৎ একটা জিনিস প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, মানে আওয়ামী লীগ, স্বাধীনতা মানে আওয়ামী লীগ, এই জিনিসটাকে মানে এই চিন্তা চেতনা থেকে বের করে এনে যে স্বাধীনতা যুদ্ধে প্রাণ হারিয়েছিল আমার ভাই, আপনার বাবা, আমার চাচা। তাহলে এরা তো কোনো রাজনৈতিক নেতা হতে যায়নি। তারা চেয়েছিল একটা বৈষম্যহীন সমাজ। যেটা আমরা ২৪-এ বললাম বৈষম্যহীন সমাজ। সেই বৈষম্যহীন সমাজটা আমরা ৫৩ বছর করতে পারিনি বলে আমাদের সেই স্বাধীনতার যে আসল যে উদ্দেশ্যটা, সেটা কিন্তু বারবার মুখ থুবড়ে পড়েছে। এবং এটার জন্য কিন্তু ছোটখাটো যে আপনি বললেন কনটিনিউয়াস আন্দোলন হয়েছে। কিন্তু সেই আন্দোলনটা কিন্তু পরিপূর্ণ রূপ লাভ দেওয়ার জন্য একটা নূতন বাংলাদেশ যেটাকে বলে, নূতন বাংলাদেশ মানে এই না যে আগের বাংলাদেশকে অস্বীকার করা। তারা কখনোই এটা বলে নাই। তারা বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে নেমেছে। তারা সেই ৭১-এর স্লোগান গুলো দিয়েছে, আপনারা দেখেছেন। ৭১-কে তারা শক্তি হিসাবে নিয়ে কিন্তু ২৪-এ ঝাঁপিয়ে পড়েছে। হ্যাঁ, এখানে একটি বিষয় কিন্তু ওই যে আপনি যে বললেন যে আওয়ামী লীগ মানে দলীয় ভাবে তারা এই মুক্তিযুদ্ধকে বিক্রিও করেছে, কারণ আমরা দেখেছি ৭১-এ আওয়ামী লীগের যারা জাতীয় সংসদ সদস্য ছিল বা যারা সুষ্ঠু নির্বাচনে যাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছিল, তাদের দায়িত্ব ছিল সবার আগে গুলিটা তাদের বুকে নেয়া, জনগণের আগে, যেহেতু জনগণ তাদেরকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছে, তাহলে তাদের দায়িত্ব ছিল সবার আগে নিজেদের বুকে গুলি খেয়ে তারপর যারা তাদেরকে ভোট দিয়েছে তাদের বুকে গুলি লাগানো। কিন্তু আমরা দেখেছি তারা নিরাপদে সরে গেছে, একজন জনপ্রতিনিধি কিন্তু ৭১ শহীদ হয়নি, কিন্তু শহীদ হয়েছে তারাই যারা এদেশে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। ঠিক সেই স্বার্থান্বেষী মহলটা কিন্তু এখন এই বিষয়টি সামনে নিয়ে আসছে, এবং আমাদের দেশে কিছু জ্ঞান পাপী বুদ্ধিজীবী আছে যারা এটাকে পৃষ্ঠপোষকতা করছে। তাদের জন্য আমাদের অসংখ্য ঘৃণা, অসংখ্য ঘৃণা। কারণ তারা আবার এই যে আপনার মতো যারা আন্দোলন করতে গিয়ে রক্ত দিয়েছে এবং
এই যে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যারা রাজনৈতিকভাবে মোটেই সচেতন না, গুলির সামনে গিয়ে বুক পেতে দিয়েছে, তারা কি কোনো ধরনের পূর্ব পরিকল্পনার অংশ ছিল? অথচ তাদেরকে মেটিকুলাস ডিজাইন বলে যেভাবে অসম্মান করা হচ্ছে, অবমাননা করা হচ্ছে, তাদের আত্মত্যাগকে যেভাবে, কি বলবো, এটা বলার কোনো ভাষা নেই, তাদের জন্য ঘৃণা ছাড়া আমাদের কিছুই প্রকাশ করার নেই। আপনি লক্ষ্য করবেন যারা এই হত্যাযজ্ঞ চালিয়েছিল তারা আবারও আরেকটি বড় ধরনের হত্যাযজ্ঞ চালানোর জন্য এক ধরনের প্রশিক্ষণ গ্রহণ করছে। সম্প্রতি একজন মেজরকে এই ব্যাপারে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? মানুষ কেন এত নিষ্ঠুর হয়? যারা এই শিশু বাচ্চারা জীবন দিয়েছে তা তো তাদেরই সন্তান, তাদের বিরুদ্ধে একজন সেনা কর্মকর্তা কিভাবে গিয়ে আরেকটি হত্যাযজ্ঞের নীল নকশা প্রণয়নের অংশ নেয়? এই ব্যাপারে আপনার মূল্যায়ন কি? স্যার, আমি যেটা শুনেছি যে আগে যখন সেনা কর্মকর্তা মানে সিস্টেমেটিক্যালি তারা যেভাবে নিয়োগ দিয়ে থাকে বা পুলিশের বড় কর্মকর্তার বিসিএস এর মাধ্যমে যেটা যেত, আগে কিন্তু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সততা, তার ফ্যামিলিতে কেউ অপরাধে আছে কিনা এই জিনিসগুলো দেখতো। লাস্ট ১৭ বছরে আসলে তারা তো বেছেই নিয়েছে ঐরকম মানুষগুলাকে যারা তাদেরকে সেভ করবে। না হলে একদম বর্তমানে দায়িত্বে থাকা একজন মেজর কি করে একটা পরাজিত শক্তির সাথে বৈঠকে বসে তাদেরকে প্রশিক্ষণ প্রদানের সুবিধা দেয়? ইভেন আজকে জানি না আমার এটার পরে কতটুকু, আমি আসলে যেহেতু জুলাই যোদ্ধা, জুলাইয়ে আমি বুকে বুলেট আসতে পারে যেকোনো সময়, কারণ আমার ডানে মারা যাচ্ছে, বামে মারা যাচ্ছে, সেই সাহসটুকু নিয়ে নামতে পেরেছিলাম, আমি এই ভয়টুকু করি না। আজকে আমি বলবো আপনি একজন সাহসী মানুষ, আপনাকে আমি সবসময় দেখেছি যে আজকে আমাকে এই কথাগুলো বলার সুযোগ করে দিচ্ছেন। আজকে বসুন্ধরা এখনো কেন বহাল তবিয়ে রাখতে থাকবে? তাদের প্রিভিয়াস অনেক অপরাধ আছে। আপনি দেখেন প্রত্যেকটা অপরাধ এই বসুন্ধরাতেই কেন হচ্ছে? এই গ্রুপটা কি করেছে? কেন তার জিম্মি করে রেখেছে? ইভেন আমি তো বলবো বর্তমান সরকারকেও তারা জিম্মি করে রেখেছে। এই সাহসটা পায় কোথায় তারা? সেখানে তারা প্রশিক্ষণ দিচ্ছে। এটা দ্রুত, আমার কথাটা এটা কেউ আর লুকোচুরি না। আমাদের কাছে এটা দ্রুত প্রকাশ করতে হবে। প্রকাশ্যে এনে আর তাকে স্বীকারোক্তি দেওয়াতে হবে সে ওখানে কেন গিয়েছিল, তার উদ্দেশ্যটা কি ছিল। আপনি দেখেন আমাদের সন্তানেরা মারা গিয়েছে। আপনি যদি ৭১ পরে এখনো সেই পাক বাহিনীকে, সেই আলবদর আল শামসকে ঘৃণা করতে পারেন তাদের এই ঘৃণিত কাজের জন্য, তাহলে এইটাকে কেন আমরা ঘৃণা করতে পারবো না? আমার সন্তানের রক্তের দাগ এখনো শুকায়নি, এখনো রাজপথে আছে। আর আমি এখনই আবার এই তাদের বিভিন্ন ধরনের ট্যাগ লাগানোর চেষ্টা করছি, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছি। গোপালগঞ্জ, আমরা জানি গোপালগঞ্জে তারা সুযোগ খুঁজেই ছিল যে তাদেরকে মেরে ফেলবে এই জুলাই যোদ্ধাদেরকে। এটা একটা বড় ধরনের ঘটনা ছিল। তারপরেও আমি বলবো সেনাবাহিনী সবাই তো আর খারাপ না। যে বললাম সেনাবাহিনীর মধ্যে একজন আমাদেরকে এই, আমি যদিও কোনো দলীয় ভাবে বলছি না, একজন মেজর জিয়াকে কেন তখন মাইক তুলে হাতে তুলে নিতে হয়েছে এই স্বাধীনতার জন্য? এটি খুব দুঃখজনক যে সেনাবাহিনীর একজন সদস্য এক্ষেত্রে জড়িত হয়েছেন। আমরা জানি না এর পরিণতি কি। এখন তো আমরা দেখছি আপনাদের জীবনও অত্যন্ত অনিরাপদ, কারণ এই প্রশিক্ষণের যে উদ্দেশ্য তার মধ্যে নিশ্চয়ই টার্গেটে আপনারাও রয়েছেন। তারা যারা তখন আপনারা ওই সরকার পতনের জন্য আন্দোলন করেছিলেন, একই সাথে আপনারা যাতে এখানে ভালো একটি সম্মানজনক অবস্থানে না থাকতে পারেন, সেই জন্য অবিরত আপনাদের নামে নানান রকম ঘৃণা ছড়ানো হচ্ছে, নানান রকম ট্যাগ দেওয়া হচ্ছে, লাল যোদ্ধা ইত্যাদি ইত্যাদি। মানে এই যে আমরা যদি মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি সত্য সমালোচনা কাউকে করতে দেখেছি, তার বিরুদ্ধে কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু যারা এই আত্মত্যাগ করেছে, যারা সেই আন্দোলন করেছে, তাদেরকে নানা ধরনের ট্যাগ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে ঘৃণা ছড়ানো হচ্ছে, বিদ্বেষ ছড়ানো হচ্ছে, তাদেরকে দেশের শত্রু হিসেবে দেখানো হচ্ছে, এবং কোনো কোনো বুদ্ধিজীবী তাতে অংশগ্রহণ করছে। তাহলে তারা কিভাবে এদেশে থেকে নিরাপদে এই কাজগুলো করতে পারছে? এ ব্যাপারে আপনার মূল্যায়ন কি? একদিকে আপনার জীবনের নিরাপত্তা, অপরদিকে হচ্ছে আপনাদের বিরুদ্ধে যে ঘৃণা বিদ্বেষ ছড়ানো। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? ঘৃণার বিদ্বেষটা, এই যে আপনি আপনার আলোচনায় ২-৩ বার আমাদের সুশীল বুদ্ধিজীবীদের কথা বলেছেন।
আজকে আমি বলবো, আমি যতটা ঘৃণা করি এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট বা পরাজিত গভর্নমেন্টকে, পালিয়ে যাওয়া গভর্নমেন্টের সেই নেতাগুলোদেরকে, ততটাই ঘৃণা করি ওই সময়কার সুশীল মানুষ। যখন আমার এই আবু সাঈদের বুকটা ঝাঁঝরা হয়ে গেল, যখন মীর মুগ্ধ পানি বিলাতে যেয়ে রাস্তায় পড়ে গেল, তাদের চোখ দিয়ে কান্না আসে নাই, কিন্তু তারা আপনার ওই মেট্রো রেল ধরে আর ওই যে বিজিবির ভবন ধরে ঠিকই কান্না করেছে। আমি আমি কখনোই বলি নাই যে ধ্বংসাত্মক কোনো কিছু আমি সমর্থন করি, কিন্তু আমার কথা হলো, মানুষ পাখির মতো মরে পড়ে যাচ্ছে। আমার 3 বছরের বাচ্চাটা বাইরে কি হচ্ছে সেটা দেখার জন্য বারান্দায় যে হেলিকপ্টারে গুলি খেয়ে পড়ে যাচ্ছে, তখন তাদের কান্না আসে নাই, তাদের কান্না আসে স্থাপনা করে। তো এই সুশীল মানুষগুলোকে নিয়ে আর কি বলবো? সুশীল মানুষগুলো শুধু সে, আপনি যেটা বলছেন, শুধুমাত্র পালিয়ে যাওয়া নয়, পালিয়ে যাওয়ার দিন থেকে আপনি সোশ্যাল মিডিয়ায় তাদের, তখনও মনে হয় তাদের চিন্তা ভাবনা ছিল তারা বোধহয় আবার ফিরে আসছে। আমি তো এখনো দেখি মাঝে মাঝে এই টিকটকে মাঝে মাঝে আমি কিছু ভিডিও দেখতে পাই, রিলসে কিছু ভিডিও দেখতে পাই। রাতের বেলা মনে হচ্ছে কি জানেন, যে আমাকে মনে হয় সকালে এসে আয়না করে দিবে, কারণ উনি চুপ করে ঢুকে পড়বে। এবং তার সাথে যে আমাদের দেশের যে মাসুদ কামালের মতো কিছু সাংবাদিক বা সাংঘাতিক যাই বলি না কেন, ঠিক আছে, এই মানুষগুলো এখনো কি করে আমাদের দেশে আলো ছায়ায় বেঁচে থাকে। আমি এখনো জানি না যে সুভাষ সিংহ রায়, যাদেরকে আপনারা বুদ্ধিজীবী সুশীল উপাধি দিয়েছিলেন, সে এখন কোথায় আছে? এই মানুষগুলো প্রতিটা বার আমাদেরকে হুমকি দিয়েছে, আমাদেরকে এই যে কালো আইন, যেটাকে আমি বলবো ডিজিটাল নিরাপত্তা আইন করে আমাদের ফেসবুকে একটা স্ট্যাটাসের কারণে আপনাকে হত্যা করে ফেলতো। আমাদের এই এর আগে বিশ্বজিৎ হত্যা জনসম্মুখে দেখেছে, সেই জিনিসটা পর্যন্ত মানুষ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে বলে তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাহলে আমি বলবো, এই সুশীল সমাজ তো কখনোই সুশীল কথা বলে নাই, তারাও কিন্তু এই যে একটা ভয়ঙ্কর সরকার 17 বছরে গড়ে উঠেছিল, এটার পুস্তক তো তারাও ছিল। আজকে আনিসুল হক কি করে এখনো জনসম্মুখে এসে কথা বলতে পারে? ব্যারিস্টারের মাহফুজ কেন এখনো জনসম্মুখে এসে কথা বলতে পারে? আমি আমি স্যার একদম মানে নির্ভয়ে তাদের নাম উচ্চারণ করছি। আমি জানি, কারণ আমাদের যেখানে আবু হাসনাত আব্দুল্লাহকে সার্জিসের উপর আহ, আক্রমণ করা হতে পারে, সেখানে আমার মতো একজন মানে নাম পরিচয়হীন জুলাই যোদ্ধা যে কোনো সময় আমাকে তারা সুযোগ পেলেই আঘাত করতে পারে, এবং এই আঘাতের জন্য যারা একটু স্কোপটা করে দিচ্ছে, এই সুশীল সমাজে এখনো এখানে আছে বলে। আমি ডক্টর আসিফ নজরুল স্যারকে প্রচন্ড ক্ষোভ আমার তার উপর, কারণ স্যার যখন এসেছিলেন আমার এইটুকু বিশ্বাস ছিল, কারণ তারও কিন্তু তখন দেখেন এই সুশীলদের কাছে কিন্তু এক মানে ব্লক হয়ে গেছিল, তাকে তখন গণমাধ্যমে আসতে দেওয়া হয় নাই, তখন তাকে টক শোতে নিষিদ্ধ করা হলো। সেই মানুষটিকে আমরা মনে করেছিলাম অন্তত এই সুশীলের বিরুদ্ধে কাজ করবেন, কিন্তু এই আসিফ নজরুল স্যারও আমরা দেখলাম এখনো প্রথম আলোর মতো আছে, ডেইলি স্টারের মতো আছে, তারা তাদের মতো করে এখনো ফেসিবাদের গুণ গেয়ে যাচ্ছে। তারা পারলে আবার যে কোনো সময় তাদেরকে পুনর্বহাল করার চেষ্টায় তাদেরকে সহযোগিতা। আচ্ছা, এখানে আমি তিনটা কথা বলি। এক হচ্ছে, আপনি যথার্থই বলেছেন, এই ধরনের সুশীল বুদ্ধিজীবীরা মানুষের জীবনের চেয়ে একটি স্থাপনাকে গুরুত্বপূর্ণ মনে করে। তারা মনে করে মানুষের প্রাণের চেয়ে স্থাপনার মূল্য বা গুরুত্ব অনেক বেশি। তাদের মানুষের প্রাণের জন্য কোনো মায়া কান্না নেই, তাদের যত মায়া কান্না সব হচ্ছে স্থাপনার জন্য, সেটা কৃত্রিম হোক অথবা অরিজিনাল হোক। নাম্বার টু, সেটি হচ্ছে আপনি যে বলছেন আপনাদের জীবনের নিরাপত্তার বিষয়টি, আসলে এখন দেশে যে অবস্থায় বিরাজ করছে তাতে কিন্তু আপনাদের জীবনের নিরাপত্তা অবশ্যই হুমকির মুখে। কারণ এক, আপনাদের মধ্যে ব্যাপক একটি বিভাজন তৈরি করতে সম্ভব হয়েছে একটি অদৃশ্য শক্তি, এবং সেই শক্তি কিন্তু আবার আওয়ামী লীগকে এখানে পুনর্বাসিত করতে চাচ্ছে। সেই শক্তি কিন্তু আবার তাদেরকে গেরিলা প্রশিক্ষণ দিচ্ছে, একই শক্তি। সুতরাং আপনার যে নিরাপদ, এই কথাটা আমি পরিপূর্ণ বলতে পারছি না, আমার কাছে মনে হচ্ছে আপনারা প্রচন্ড ঝুঁকিতে রয়েছেন। নাম্বার টু, সরকারের কথা বা আসিফ নজরুল যে কথা বললেন, তারা হয়তো ওই কবিতাটি পড়েনি কিংবা পড়লে বুঝেনি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর। এই যে মানুষেতে যে সুর আছে এবং অসুর আছে, এই
বিদ্যাটা হয়তো আসিফ নজরুল কিংবা এই সরকার আত্মস্থ করেনি, তারা সেই দানবকেও মানব হিসাবে মূল্যায়ন করছে, দানবীয় শক্তিকেও তারা মানবাধিকার দেওয়ার কথা বলছে। এই যে তাদের বিভ্রান্তি, এই বিভ্রান্তি একদিকে যেমন আপনাদের জীবনকে বিপন্ন করে তুলছে, তেমনি কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎকেও দারুণ সংকটের মুখে ফেলছে। তাদের বুদ্ধোদয় হবে না আমি নিশ্চিত, যদি বুদ্ধোদয় হতো তাহলে তাদের এই আস্ফালন, এই প্রচেষ্টা দিনে দিনে এভাবে এগিয়ে আসা কিন্তু সম্ভব হতো না। তারা দিনে দিনে এখন যে অবস্থায় সংগঠিত হয়েছে, দুদিন পরে আপনারাই কিন্তু নাই হয়ে যাবেন, আপনাদের কোনো কণ্ঠস্বর কেউ শুনতে পারবে না, আপনাদের পক্ষে ফেসবুকে কেউ মন্তব্য করবে না, আপনাদের পক্ষে ফেসবুকে কেউ আবার পোস্ট দেওয়ার সাহস পাবে না। তাদের পোস্টে, তাদের মন্তব্যে ফেসবুক সয়লাভ হয়ে যাবে, সেখানে আপনারা আবারও সেই গুমরে গুমরে কাঁদবেন, কষ্ট পাবেন। এবং এই পরিণতির জন্য আমি ৮০% দায়ী করব এই সরকারকে, ডক্টর আসিফ নজরুলকে, কারণ তিনি বলছেন আমরা মানুষকে অবাধে কথা বলতে দিচ্ছি, কিন্তু মানুষকে কথা বলতে দিচ্ছে না, দানবদেরকে কথা বলতে দিচ্ছেন। দানবদের কণ্ঠ স্তব্ধ করার জন্য এই সরকারে আমরা কোনো ভূমিকা দেখছি না, এবং সেজন্যই মানবের কণ্ঠ আবার স্তব্ধ হয়ে যাওয়ার ক্ষেত্র প্রস্তুত হয়েছে, এবং সেটা শিকার আপনারা হবেন। আমরা আজকে শেষ করব, আপনার কাছ থেকে দর্শকদের উদ্দেশ্যে এবং সরকারের উদ্দেশ্যে সর্বশেষ কয়েকটি বাক্য শুনবো। আমি আমার শেষ কথাগুলো বলার আগে আজকে কিছু ঘটনা নিয়ে আমি একটু কথা বলি। আপনি বলেছেন, এর মধ্যে তুলে ধরেছেন অসঙ্গতিগুলা। কোথায় আমরা হুমকির মুখে পড়ে গেলাম, কিভাবে আমাদের অর্জিত যেই আহ, স্বাধীনতাটা সেটা আমরা আবার হয়তোবা হুমকির মুখে ঠেলে দিয়েছি। এর মধ্যেও একটা সুখবর বা একটা ভালো সংবাদ আজকে আমার ভালো লাগলো। গত যদি ১৫ দিনের বিভিন্ন অ্যাক্টিভিটিস বিবেচনা করি, আর তার আগের ১৫ দিনের বিবেচনা করি, আমার মনে হয় যে বেগম খালেদা জিয়া, যাকে আসলে আপসীর নেত্রী বলা হয়, মুক্তির অগ্রদূত বলা হয়, এটা নিঃসন্দেহে এটা আমার মনে হয় দল মত নির্বিশেষে আমরা সবাই এই কথাটা আমরা বলতে পারবো। কারণ খালেদা জিয়া যখন বিএনপি স্থায়ী কমিটির সাথে কথা বলেছে, কথা বলার পরে কিন্তু একটা বড় দল, আর অবশ্যই আমি বলবো যে ফ্যাসিস্টদের দ্বারা নির্যাতিত সবচেয়ে বেশি হয়েছে বিএনপি। যদিও আমরা ২৪-এ এসে অনেকগুলো প্রাণ ঝরে যেতে দেখেছি, কিন্তু এই ১৭ বছরে কিন্তু এর চেয়ে বেশি প্রাণ দিয়েছে। সেই দলটা কি করে প্রথম দিকে ভুল করছিল, কিভাবে এনসিপি পথের কাটা হচ্ছিল, এটা কিন্তু একটা ভুল পথ ছিল। আমি এনসিপি না, এটা আসলে এনসিপি রাজনৈতিক দল হিসাবে তার সমালোচনা করতে পারে, কিন্তু কিভাবে সার্জিস হাসনাতদেরকে নিয়ে কথা বলতে পারে, এত ছোট কথা বলতে পারে, এইটা আমি প্রথমে বুঝিনি। পরে যাই হোক, আজকে যেহেতু আমার সালাউদ্দিন সাহেবের একটা কথা খুব ভালো লেগেছে, আমরা তর্ক করব, আমরা বিতর্ক করব, আমরা ঝগড়া করব, কিন্তু জাতীয় ঐক্যমত্যে এসে আমরা সবাই এক হব। এই কথাটা যদি উনি গত ১ মাস ধরে ওনার নেতারা যদি বুঝতেন, এবং আমি বলবো আগামী দিনেও যদি এটা বুঝে কাজ করেন, এরা তো তরুণ সমাজ, এরা আপনাকে যে বিড়ালের গলায় ঘন্টাটা ওরা ঝুলিয়ে দিয়েছে, বাট এদেরকে সঠিক দিক নির্দেশনার দায়িত্ব কিন্তু এই রাজনৈতিক দিগ্ধ মানুষগুলাকে। এখনো আমি বলবো যা করেছেন অপরাধ আপনারাও করেছেন অনেকে, কিন্তু এখনো আমরা যারা আওয়ামী লীগের মতো অপরাধ করে নাই, ফ্যাসিস্টের মতো অপরাধ করে নাই, সেই মানুষগুলাও যদি নিজেদেরকে সুস্থ করে এই হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসের অর্জনটাকে সঠিক পথে পরিচালিত করে, সত্যি আমরা কিন্তু আসলে স্যার ওই যে বললাম যে জনসাধারণ হয়ে রাস্তায় নেমেছিলাম একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে। যখন আমার রিলেটিভদের কাছ থেকে শুনতাম যে বিদেশের কোনো কোনো রাষ্ট্রে কেউ থুতু ফালায় না, কেউ ট্রাফিক সিগন্যাল অমান্য করে না, কেউ দ্রব্যমূল্যের মানে কি বলে কারাপশন করে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য, বাড়ানোর জন্য, কেউ মজুতদারি করে না, তখন আমরাও দেখতাম কবে আমাদের বাংলাদেশ হবে। আর সেই স্বপ্নটা কিন্তু সত্যি স্যার ২৪-এ বাচ্চাগুলো দিকেছিল। কারণ আবার বলছি, তাদের আন্দোলনটা ছিল বৈষম্যহীন সমাজ। যদিও পরে এটা এক দফা আন্দোলনের কারণ, অভিযোগ করার কারণে, মানুষ হত্যা করার কারণে এটা এক দফা আন্দোলনে পরিণত হয় মেনে না নেওয়ার কারণে। তা আমি বলবো যে আহ আরেকটা বিষয় আমাকে বলতে হচ্ছে, আমরা ৭১-কে বা আমাদের মুক্তিযুদ্ধকে একটা রাজনৈতিক দল যেভাবে তাদের পারিবারিক অর্জন হিসাবে মুক্তিযুদ্ধকে
ঘৃণার জায়গায় ফেলে দিয়েছিল, সে একই ভুল যেন আর না হয়। এবং স্পেশালি ধর্ম, ধর্মের ব্যাপারটাও আমি নাম উল্লেখ করব না। একজন আমার পরিচিত ধর্মীয় একটা ধর্মীয় দলের নেতা একদিন একটা ফেসবুক স্ট্যাটাস দিলেন, আজ সকল ইসলামিক ধর্মগুলোর ঐক্য হলে আপনাদের কেমন লাগে? তখন আমি তাকে ছোট্ট একটা কমেন্ট করেছিলাম, আমাকে কি দয়া করে বলবে অল ইসলামিক দল কোনগুলো? স্যার, কথাটা ছোট্ট মনে হতে পারে, আপনি কি বিএনপিকে অন ইসলামিক দল বলবেন? জাতীয় পার্টিকে অন ইসলামিক দল বলবেন? যারা সরাসরি মুসলিম নেতৃত্বের মাধ্যমে চলছে এবং বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিমকে মেনে সে সংবিধান মেনে চলছে, আপনি তাদেরকে কেন অন ইসলামিক বলছেন? তার মানে মুক্তিযুদ্ধকে যেমন আপনারা একটা দলকে তাদের দলীয় পুঁজি বানিয়েছিল, চেতনা বিক্রি করে খেয়েছিল, আমি বলবো এই এখন আবার এই যে আমাদের একদম আপনি বললেন যে রাজনীতি না বোঝা বাচ্চারাও বুকে রক্ত দিয়ে যে অর্জনটা করেছে, সেটা যেন কোনো রাজনৈতিক দল ধর্মীয় অর্জন বা ধর্মের দোহাই দিয়ে অর্জন হয়েছে এই ভুল পথে যেন পরিচালিত না করে। আমরা যেন সত্যিকার অর্থে স্যার একটা সুন্দর বাংলাদেশ চাই, সেখানে কোনো ট্যাগ না লাগে, একদম আমাদের সাধারণ মানুষের অধিকার যেন সেখানে সুপ্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, ধন্যবাদ। আপনি যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, আমরাও প্রত্যাশা করি বাংলাদেশ সাধারণ মানুষের সকলের একটি দেশ উঠবে এবং সেখানে কোনো দানবের স্থান হবে না, সেখানে মানবের অধিষ্ঠান হবে। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।